নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব আমাদের ইনভেস্টরদের একটা মোটামুটি কমন মিস্টেক থাকে। সবসময় কিন্তু আমাদের দেখুন রিটেল ইনভেস্টররা আমরা এই মিস্টেকটা করে থাকি। এবার কি যখনই শেয়ার বাজার মোটামুটি আপনি দেখেন মোটামুটি লাস্ট 1.5 বছর থেকে কিন্তু শেয়ার বাজারে অ্যাকচুয়ালি কোনো মার্কেটের বলুন নিফটির বলুন কোনো ইমপ্রুভমেন্ট নেই, মানে কোনো আপওয়ার্ড মুভমেন্ট নেই। মানে 2024 অক্টোবর থেকে এই অবস্থা চলছে। আর একের পর এক জিওপলিটিক্যাল সমস্যা হচ্ছে। ইসরায়েল ইরান যুদ্ধ, কিছুদিন আগে হলো রাশিয়া ইউক্রেন ওয়ার, একের পর এক প্রবলেম চলে এসছে, যার ফলে বাজারে কিন্তু একটা এক্সটার্নাল প্রেশার বেশি, যার ফলে নিফটির কোনো মুভমেন্ট পুরো ইন্ডিয়ান যদি আপনি শেয়ার মার্কেট দেখেন লাস্ট মোটামুটি 1.5 বছর হয়ে গেল বাজারের অবস্থা কিন্তু খুবই খারাপ। ওটাকে আপনি বিয়ার মার্কেট বলুন, যে মার্কেটই বলুন। এর ফলে কি হচ্ছে, মানে ভালো স্টক, খারাপ স্টক, যে স্টকের গ্রোথ আছে, যে স্টকের ফান্ডামেন্টালি গুড, ম্যানেজমেন্ট ভালো গাইডেন্স দিচ্ছে, সেই স্টক নিচে পড়ে যাচ্ছে। আবার যে স্টকগুলোর সেলস গ্রোথ কমে গেছে বা গাইডেন্স ম্যানেজমেন্ট কমিয়ে দিয়েছে, ফান্ডামেন্টাল প্রবলেম হয়ে গেছে, সেই সব স্টকগুলো মোটামুটি 40%, 50%, 60% ডাউন হয়ে যাচ্ছে। বেশিরভাগ স্টক, খুব কম স্টক আছে যে স্টকগুলো মোটামুটি 52 উইকস হাইয়ের কাছাকাছি রয়েছে আর খুব কম স্টক রয়েছে। বেশিরভাগ স্টক হাই গ্রোথ স্টকগুলো কিন্তু 30%, 40%, 20%, 50% সকলেরই প্রাইস মোটামুটি ডাউন হয়ে গেছে। এই সময়টা কি হয়েছে, এখন মানে ইনভেস্টরদের সব থেকে বড় সমস্যা হচ্ছে ভালো স্টক, খারাপ স্টক। এটা এই যে ডিফারেন্সে অনেকে ভুল করেছে। তো যখন আমি কোনো একটা স্টক সম্বন্ধে বলি যে এই স্টকটা খারাপ জায়গায় চলে এসছে, তখনই অনেকে এটাকে ডিফেন্ড করা শুরু করে যে অমুক স্টকটি হয়তো 40% পড়ে গেছে, আপনি তো ওই স্টকটাকে খারাপ বলছেন, এই স্টকটাকে কেন খারাপ বলছেন? আমি যখন কোনো স্টককে আমি ভালো বলছি তখন অনেকে কোশ্চেন করছে এই স্টকটা তো প্রায় 50% ডাউন হয়ে গেছে, এই স্টকটা ভালো কি করে হলো? আমাকে ইনভেস্টরদের কিন্তু মানে বেশিরভাগ ইনভেস্টরদের বেসিকে সমস্যা হচ্ছে। মানে ইনভেস্টর শুধুমাত্র প্রাইস মুভমেন্ট থেকে একটু স্টককে ভালো বা খারাপ বলছে। যেহেতু স্টকটা 50% ডাউন হয়ে গেছে, তার মানে স্টকটা খুব খারাপ, কোম্পানিটা খারাপ হয়ে গেছে। এই কনসেপ্টটা কিন্তু আমরা যে ইনভেস্টমেন্ট করি, যারা ইনভেস্টার আর কি, তাদের জন্য যদি এরকম কনসেপ্ট থাকে যে আমরা শুধু শেয়ার প্রাইস দেখে স্টকটাকে সিলেক্ট করবো, যেহেতু স্টকটা 40%, 50% ডাউন হয়ে গেছে, লাগাতার স্টক প্রাইসে কোনো আপওয়ার্ড মুভমেন্ট নেই, এই জন্য আমরা কি বলি কোম্পানিটা খারাপ হয়ে গেছে। আজকে আমরা দেখবো একটি স্টক ভালো না খারাপ, সেম প্রবলেম, আমরা এটা কিভাবে দেখবো আর কি। মানে কোনো স্টকের উপরে আমরা কিন্তু মানে অন্ধভাবে কোনো স্টককে আমরা ভালো বা খারাপ বলতে পারি না। ব্লাইন্ডলি আমরা কোনো স্টককে ভালো বা কোনো স্টকে খারাপ শুধুমাত্র স্টকের প্রাইসের মুভমেন্ট দেখে বলতে পারি না। আমাদেরকে হচ্ছে স্টকটাকে বুঝতে হবে, আমি এই কোম্পানিটাকে কেন ভালো বলছি বা এই কোম্পানিটাকে কেন খারাপ বলছি। আপনি যদি দেখেন মোটামুটি লাস্ট 1 বছর থেকে দেখেন, 6 মাস 1 বছর থেকে দেখেন, এটা স্টক রয়েছে জ্যাগেল প্রিপেড, ফিনটেক কোম্পানি। এটার পুরো ডিটেলস বিজনেস অ্যানালাইসিস সবকিছু আমার চ্যানেলে বানানো আছে। আপনি জ্যাগেল প্রিপেডকে দেখেন, দেখবেন স্টকটি মোটামুটি আধা হয়ে গেছে, 50% ডাউন হয়ে গেছে। প্রফিট থেকে মোটামুটি স্টকটা এখন 50% ডাউন। যে স্টকটা 60, 70 পিতে ট্রেড করতো, এখন চলে এসে 28, 29, 30 পিতে চলে এসেছে স্টকটা, মানে প্রায় আধা গায়েব হয়ে গেছে। জ্যাগেলের শেয়ার প্রাইস অর্ধেক গায়েব হয়ে গেছে। এখন দেখুন অনেক ইউটিউবে দেখি অনেক ইনফ্লুয়েন্সার অনেকে জ্যাগেল প্রিপেড নিয়ে আলোচনা করছে, জ্যাগেলের ক্যাশ ফ্লো নেগেটিভ হচ্ছে। সবাই কিন্তু জ্যাগেল প্রিপেড স্টকটিকে এখন খারাপ বলা শুরু করছে, মানে সবাই জ্যাগেল প্রিপেডের মধ্যে এখন জ্যাগেল প্রিপেডের প্রবলেমটা নিয়ে আলোচনা করছে। কারণটা কি? কারণ জ্যাগেল প্রিপেড স্টকটাতে আমার লাস্ট কয়েক মাস পরে আধা হয়ে গেছে, 50% গায়েব হয়ে গেছে শেয়ার প্রাইস। সব চ্যানেলে প্রচুর লোককে আমি জ্যাগেল প্রিপেড নিয়ে আলোচনা, আমাদের অনেক ইনভেস্টারও আমার কমিউনিটির অনেক ইনভেস্টারও বলছে জ্যাগেল প্রিপেড নিয়ে আপনি কিছু বলুন, কি কন্ডিশন চলছে। এবার যদি আপনি জ্যাগেল প্রিপেডের কনকলটাকে পড়েন, যদি বিজনেসটাকে অ্যানালিসিস করেন, তাহলে দেখবেন জ্যাগেল প্রিপেড কিন্তু দুর্দান্ত বিজনেস গ্রোথ করে যাচ্ছে, 40%, 45% গ্রোথ করে যাচ্ছে। প্লাস ম্যানেজমেন্ট যে গাইডেন্স দিয়েছে মোটামুটি নেক্সট 3 to 4 ইয়ার্স, এটা কিন্তু ইজিলি 30, 35%, 40% করে গ্রোথ করে যাবে ম্যানেজমেন্টের গাইডেন্স ওয়াইজ। তো জ্যাগেলকে নিয়ে সবাই কি প্রশ্ন করছে, যে জ্যাগেলের ক্যাশ ফ্লোটা নেগেটিভ।
যে অপারেটিং ক্যাশ ফ্লো, বিজনেস তো প্রচুর প্রফিট গ্রোথ করে, প্রত্যেকটা কোয়ার্টারে 40%, 50% করে সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ করে যাচ্ছে, কিন্তু এই প্রফিটটা কোথায় গেল? জায়গাটা কিন্তু ক্যাশ ফ্লোটা নেগেটিভ। এই জন্য সবাই জায়গা বিভাগ স্টকটাকে কিন্তু খারাপ বলছে। যেমন প্রচুর ইনভেস্টারের মনেও কোশ্চেন চলে যাদের কাছে জায়গা বিভাগ রয়েছে, এবার আপনি যদি জায়গা বিভাগটাকে অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন জাগেল মোটামুটি লাস্ট দিয়ে আপনি 2 বছর দেখেন, জাগেল কিন্তু নিজেদের বিজনেসটাকে এক্সপ্যান্ড করে যাচ্ছে বলতে কিন্তু প্রচুর দেখবেন ছোট ছোট কোম্পানিকে অ্যাকুইজিশন করেছে। ট্যাক্স প্যানার বলে একটি কোম্পানি, রিও মানি, মোবাইল ওয়্যার, গ্রিন এজ, ডাইস এন্টারপ্রাইজ, এই যে অ্যাকুইজিশন গুলো করছে এরা তো তাগড়া রেটে অ্যাকুইজিশন করছে লাস্ট 2 বছরে। অ্যাকুইজিশন করতে তো প্রচুর টাকা লাগে না, প্রচুর ইনভেস্ট করতে হয়, যার ফলে দেখবেন জাগেলের এত সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ হওয়া সত্ত্বেও জাগেলের কিন্তু অপারেটিং ক্যাশ ফ্লোটা এখনো নেগেটিভ রয়েছে। বুঝে গেলো জাগেলের ক্যাশ ফ্লোটা কেন নেগেটিভ রয়েছে? এতে কিন্তু জাগেলের বিজনেসে ফান্ডামেন্টাল কোনো প্রবলেম নেই, জাগেল এখন পুরো হাই গ্রোথ ফেজের মধ্যে রয়েছে এবং এরা কি লাগাতার অ্যাকুইজিশন করে যাচ্ছে। লাস্ট 2 বছরে দেখুন এতগুলো কোম্পানিকে অ্যাকুইজিশন করেছে, যার ফলে কি জাগেলের ক্যাশ ফ্লোটা নেগেটিভ দেখাচ্ছে। এই জন্য ম্যানেজমেন্ট গাইডেন্সও দিয়ে দিয়েছে। ম্যানেজমেন্ট কি বলেছে, FY26 এর শেষে এদের ক্যাশ ফ্লোটা মোটামুটি ব্রেক ইভেন হয়ে যাবে, মানে নেগেটিভ আর থাকবে না, আর FY27 এ জাগেলের ক্যাশ ফ্লোটা পজিটিভ হয়ে যাবে। এখন যেহেতু জাগেলের শেয়ার মোটামুটি 50% ডাউন হওয়াতে সবাই জাগেলের ক্যাশ ফ্লো নিয়ে কথা বলছে, এটা কিন্তু আগে বলেনি। যেহেতু জাগেলের শেয়ারটা 50% ডাউন, এই জন্য ভিডিওতে কিছু বলতে হবে। যদি আপনি পুরো জাগেলের অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন জাগেল 2 বছরে কতগুলো কোম্পানিকে অ্যাকুইজিশন করেছে। মোবাইল ওয়্যার, ট্যাক্স প্যানার, গ্রিন এজ, রিও মানি, ডাইস এন্টারপ্রাইজ, এগুলো করতে টাকা লাগে তো, যার ফলে জাগেলে দেখুন এত প্রফিট গ্রোথ হওয়া সত্ত্বেও, সেলস গ্রোথ হওয়া সত্ত্বেও জাগেলের মধ্যে ক্যাশ ফ্লোটা নেগেটিভ। ম্যানেজমেন্ট কি বলছে, নেক্সট আগামী 1-1.5 বছরও যদি আমাদের কাছে ভালো অপরচুনিটি আসে আমরা আরো অ্যাকুইজিশন করবো। জায়গাল এখন পুরো ছোট কোম্পানি না, জায়গাল এখন পুরো গ্রোথ, এদের এখন মেন টার্গেট হচ্ছে গ্রোথ। আর ম্যানেজমেন্ট কি বলছে, FY26 শেষে আমরা আমাদের ক্যাশ ফ্লোটা মোটামুটি ব্রেক ইভেন হয়ে যাবে, আর FY27 এ আমাদের ক্যাশ ফ্লোটা পজিটিভ হয়ে যাবে। তবে জায়গায় কিন্তু বিজনেসে কোনো সমস্যা নেই, এদের ক্যাশ ফ্লোটা যে নেগেটিভ আছে, নেগেটিভের কারণ হচ্ছে এরা প্রচুর অ্যাকুইজিশন করছে। আর সেম যদি আপনি দেখেন একই সমস্যা হচ্ছে টেম্পো গ্লোবাল, এই কোম্পানিটার মধ্যে অ্যানালিসিস করা যেতে পারে। টেম্পো গ্লোবালের একই সমস্যা, এদের কিন্তু ক্যাশ ফ্লো হিউজলি নেগেটিভ, প্লাস এরা প্রচুর ব্যাংক থেকে লোন নিয়ে বসে আছে, এদের প্রোমোটার লাগাতার শেয়ার সেল করছে, প্লাস ক্যাশ ফ্লো নেগেটিভ। টেম্পো গ্লোবালের জায়গায় কিন্তু এত খারাপ অবস্থা নেই, যেমন টেম্পো গ্লোবাল যদি ফিনান্সিয়াল হেলথ দেখেন 3টে দিক থেকে এদের অবস্থা খারাপ। এত ক্যাশ ফ্লো নেগেটিভ, 2 নম্বর কি এদের ব্যাংক থেকে প্রচুর লোন নিয়ে বসে আছে, আর প্লাস ম্যানেজমেন্ট লাগাতার শেয়ার নিজেদের হোল্ডিংটা কমে যাচ্ছে। এবার যদি ম্যানেজমেন্টের কনকল দেখে, ম্যানেজমেন্টের কনকলে এই কোশ্চেন উঠেছে যে ক্যাশ ফ্লো নিয়ে এত নেগেটিভ কেন, সুমানের ডেট বাড়াচ্ছে। ম্যানেজমেন্টের ক্যাশ ফ্লো নিয়ে কোনো কোশ্চেন অ্যান্সারই দেয় না, বরঞ্চ এই কোশ্চেনটাকে অ্যাভয়েড করে গেছে। এটা জায়গাল আর টেম্পোগুলোর মধ্যে পার্থক্য। জায়গাল কিন্তু ক্যাশ ফ্লোটা নিয়ে ডিটেলস কনকলে বলে দিয়েছে, FY26 এ আমরা ব্রেক ইভেন হয়ে যাবো, আর FY27 থেকে পজিটিভ হয়ে যাবো, আর আমাদের ক্যাশ ফ্লো কি কারণ হচ্ছে সেটা বলে দিয়েছে। কিন্তু টেম্পো গ্লোবালের কনকলে আমার সবথেকে খারাপ জিনিস এটাই লাগলো যে টেম্পো গ্লোবাল ক্যাশ ফ্লো নিয়ে কোনো পজিটিভ স্টেটমেন্ট দিলই না, প্লাস ওরা কি এই কোশ্চেনটাকে অ্যাভয়েড করে গেল, কবে ক্যাশ ফ্লো পজিটিভ হবে, ক্যাশ ফ্লোটা এত নেগেটিভ কেন। আর টেম্পো গ্লোবাল যে ধরনের বিজনেসে যাচ্ছে এখন, ডিফেন্স সেক্টরে যাচ্ছে, সোলার প্যানেল আমরা সেগুলো কিন্তু গভর্নমেন্ট ওরিয়েন্টেড বিজনেস, সব মহারাষ্ট্র গভর্নমেন্টের সাথে টাই আপ করছে, যে সোলার প্ল্যান্ট বানাচ্ছে, এরা ডিফেন্সের বিজনেস করছে, এগুলো কি সব অর্ডার ওরিয়েন্টেড বিজনেস, মানে গভর্নমেন্ট অর্ডার ওরিয়েন্টেড বিজনেস। এখানে কি হবে, পেমেন্ট পেতে দেরি হবে, তারপরে কি কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল ডেজটা আরো লম্বা হয়ে যাবে, 2 মাস 3 মাস 6 মাস 7 মাসের পেমেন্ট পাবে, তখন কি হবে এদের ওয়ার্কিং ক্যাপিটাল কিন্তু সমস্যা হয়ে যাবে, তখন কিন্তু ম্যানেজমেন্টকে আরো লোন নিতে হবে। তখন কিন্তু টেম্পো গ্লোবালের বিজনেসটা যেদিকে যাচ্ছে এখান থেকে কিন্তু ক্যাশ ফ্লো পজিটিভ হওয়া একটু কঠিন। ওই জন্য কিন্তু ম্যানেজমেন্ট দেবেন কনকলে ক্যাশ ফ্লোটাকে অ্যাভয়েড করে গেছে। বুঝে গেল, দুটো একই কোম্পানি, দুটোরই ক্যাশ ফ্লো নেগেটিভ, তো দুটোর মধ্যে দেখুন কত ডিফারেন্স রয়েছে। জায়গালের গাইডেন্স ক্লিয়ার, জায়গালের ম্যানেজমেন্টের কথাবার্তা দেখুন পুরো ভীষণ পাওয়া যাচ্ছে একটা। আপনি যে টেম্পো গ্লোবালকে দেখুন, এটা ক্যাশ ফ্লো নিয়ে কোশ্চেনটাকে এড়িয়ে গেল, তার মানে টেম্পো গ্লোবাল ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু সেই অনেস্টিটা আমি বুঝতে পারলাম না, ওনারা কেন অ্যাভয়েড করে যাচ্ছে, এইভাবে আপনাকে বুঝতে হবে।
শুধু শেয়ার প্রাইস পড়া দেখলে একটি স্টককে ভালো বা একটি স্টককে খারাপ বলা যাবে না। টেম্পো গ্লোবালটা দেখুন 700-750 টাকা থেকে 500 টাকা চলে এসেছে শেয়ার। জ্যাগুলার মোটামুটি 450 থেকে ডাউন হয়ে 230 চলে এসেছে, মানে মোটামুটি 50% গায়েব হয়ে গেছে। জ্যাগুলারও শেয়ার পড়েছে, টেম্পো গ্লোবাল শেয়ার পড়ে গেছে। কিন্তু দুটো কোম্পানি যদি আপনি ম্যানেজমেন্টের গাইডেন্স দেখেন, ম্যানেজমেন্টের কথাবার্তা দেখেন, কল পড়েন, দুটো কোম্পানির মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স রয়েছে। তো একটি কোম্পানি যখন ভালো বলা হয় বা একটি কোম্পানি যখন খারাপ বলা হয়, তখন তার কারণটাকে বুঝতে হবে। আমি কোম্পানিটা ভালো বলবো না খারাপ বলবো। যেগুলো আমাদের জুয়েলারি সেক্টরে দেখুন, পিএন গাডগিল, আর আপনি যদি কল্যাণ জুয়েলার্স দেখেন, দুজনেরই কিন্তু শেয়ার ডাউন হয়েছে। কিন্তু আপনি অ্যানালিসিসটা কিভাবে করবেন? অ্যানালিসিসটা দেখুন, কল্যাণ জুয়েলার্স কিন্তু এবার যদি কনকল থেকে কোনো সেল গ্রোথের গাইডেন্স কমায়নি, 30% গাইডেন্স কিন্তু মেনটেন করে রেখেছে। এবার যদি আপনি পিএন গাডগিলের কনকল দেখেন, গাইডেন্স দেখেন, পিএন গাডগিল কি করেছে, এদের যে এরা যে 30%, 35% করে গ্রোথ করে যাচ্ছে, যাদের গাইডেন্স ছিল সেটা কিন্তু কমিয়ে দিয়েছে। এবার কমিয়ে কি বলেছে, আমরা ইন ফিউচার 20% গ্রোথ করবো। সমস্যাটা বুঝতে পারছেন? কল্যাণ জুয়েলার্স কিন্তু গ্রোথের গাইডেন্স কমায়নি, সেলস গ্রোথের গাইডেন্স, কিন্তু পিএন গাডগিল কিন্তু দেখুন 30-35% থেকে গ্রোথ গাইডেন্সটা কমিয়ে বলছে আমরা 2027-এ 20% করে সেলস গ্রোথ করবো। দুটো শেয়ারই কিন্তু প্রচুর কারেকশন হয়েছে। দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছেন যে কল্যাণ জুয়েলার্স কিন্তু এদের সেলস গ্রোথের গাইডেন্সটা কমায়নি, কিন্তু পিএন গাডগিল কিন্তু সেলস গ্রোথের গাইডেন্সটা কমিয়ে দিয়েছে। এইভাবে কিন্তু আপনাকে প্রতিটি সেক্টরে, প্রতিটা স্টকের মধ্যে এভাবে আপনার ডিফারেন্সটা খুঁজতে হবে যে কোন স্টকটা আমার জন্য ভালো, কোন স্টকটা আমার জন্য খারাপ। শুধু শেয়ার প্রাইস ডাউন হয়েছে বা প্রচুর কারেকশন হয়েছে জন্য কিন্তু কোনো স্টককে ভালো বা খারাপ বলা যাবে। সেম দেখুন, আপনি যদি দেখেন ইপাক প্রিফার বলে একটা স্টক রয়েছে, প্রি ইঞ্জিনিয়ার্ড বিল্ডিং, পিইবি সেক্টরের স্টক। এদের দেখুন এই শেয়ারটা কিন্তু হিউজ কারেকশন হয়েছে। তার কারণটা কি? কারণ প্রিফাককে দেখুন এর আগে 30% গ্রোথের গাইডেন্স দিত। কোম্পানির আগেও দেখুন 30% করে গাইডেন্স দিয়েছে। এবার কোম্পানি কি করেছে, এসে বলছে আমরা নেক্সট আগামী বছর আমরা 20% সেলস গ্রোথ করবো। এত ছোট্ট কোম্পানি, ছোট মার্কেট ক্যাপের কোম্পানি যদি গাইডেন্সটাকে এত কমিয়ে দেয়, 35% থেকে কমে 20% করে দেয়, সেটাকে কিন্তু মার্কেট কোনদিনও ভালো চোখে দেখবে না। বিয়ার মার্কেট হোক, বুল মার্কেট হোক, একটা ছোট্ট স্মল ক্যাপ কোম্পানি যদি গাইডেন্স 30-35% থেকে কমিয়ে 20% করে দেয়, সেটাকে মার্কেট ভালোভাবে নিবেই না। এভাবে আপনাকে জিনিসটাকে বুঝতে হবে কোন স্টকটি আপনার জন্য ভালো আর কোন স্টকটি আপনার জন্য খারাপ, এটা তো আপনি কনফিউজ হয়ে যাবেন। এই কার্টেডের শেয়ারটা তো কেন মার্কেট পানিশ করেছে? যদি আপনি কার্টেডের বিজনেসটাকে দেখেন, কার্টেড বেসিক্যালি কিভাবে বিজনেস করছে, আপনি লাস্ট 1.5 থেকে 2 বছর দেখেন 30%, 35%, 28% এই রেঞ্জে সেলস গ্রোথ করে যাচ্ছে। আর এদের প্ল্যাটফর্ম বিজনেস কিন্তু অপারেটিং লেভারেজে হিউজ পায়, 70%, 80% করে এটা প্যাট গ্রোথ করে। তারপরে কার্টেজ কিছুদিন আগে কি করছে, ওএলএক্স বিজনেসটাকে পুরো অ্যাকুইজিশন করে নিয়েছে। ওএলএক্স তো একটা হিউজ প্ল্যাটফর্ম না? ইনভেস্টরদের এক্সপ্রেশন কি ছিল মার্কেটের, যে ওএলএক্স এর সাথে কি হবে, কার্টেডের সেলস গ্রোথ হিউজ হয়ে যাবে। কিন্তু প্রবলেমটা কি দেখুন, লাস্ট আপনি 2-3 যদি কোয়ার্টার দেখেন, ওএলএক্স গ্রোথ করছে 20% করে নিচে, 17%, 18% করে গ্রোথ করছে। এটা কার্টেডের যে বিজনেস রয়েছে সেখানে 25%, 24% গ্রোথ করছে। আর ওএলএক্স এর গ্রোথ করছে কত, 17%, 18% করে। যার ফলে কার্টেডের টোটাল গ্রোথটাকে এবার গিয়ে দাঁড়িয়েছে কত, 18%। কার্টেডকে মার্কেট 50-60 পি দিত, মানে এক্সপ্রেশন কি ছিল, মনে হয় 30% মতো সেলস গ্রোথ করবে, সঙ্গে অপারেটিং লেভারেজ পাবে। এই কোয়ার্টার এসে কি হয়েছে, কার্টেড 18% সেলস গ্রোথ করেছে। মার্কেটের এই যে 18% গ্রোথ, এই গ্রোথটা কিন্তু পছন্দ হয়নি। আর কার্টেড কিন্তু এরকম কোনো গাইডেন্সও দেয়নি ইন ফিউচারে 30%, 35% গ্রোথ করবো। সমস্যাটা বুঝতে পারছেন যে প্রবলেমটা কি? বিজনেস মডেলের কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে গ্রোথ। এই ওএলএক্স এর যে গ্রোথটা আছে না, ওএলএক্স এর গ্রোথটা মার্কেটে পছন্দ হচ্ছে না। 17%, 16% যদি ওএলএক্স গ্রোথ করে, তাহলে কিন্তু কার্টেড শেয়ারে বাইং প্রেশার আসাটা মুশকিল হয়ে যাবে। আপনাকে এভাবে ডিফারেন্সটা বুঝতে হবে যে একটি স্টককে আমি ভালো বা খারাপ কি করে বলবো। এনবিএফসিতে দেখুন, ইন্ডিয়া শেল্টারকে দেখুন, ইন্ডিয়া শেল্টারের কিন্তু সেম সমস্যা, কোম্পানির গাইডেন্সটাকে কমিয়ে দিয়েছে। যে কোম্পানি 35%, 40% লোন বুকে কথা বলতো, সেই কোম্পানি হচ্ছে আমরা FY 27 30% করে গ্রোথ করবো। প্লাস কোম্পানি আপনি প্রিভিয়াস কনকলগুলো দেখেন, ওখানে কিন্তু কোম্পানি অ্যাসেট কোয়ালিটি, গ্রস এনপিএ, নেট এনপিএ এসব বেশি কথা বলতো না।
এটা শুধু গ্রোথের কথা বলতো। এই কোয়ার্টারটা দেখেন কনকলে কোম্পানি কিন্তু বেশি কথা বলছে অ্যাসেট কোয়ালিটি নিয়ে। অ্যাসেট কোয়ালিটি নিয়ে কথা বলছে, স্ট্রেস, প্রচুর কাস্টমার ওভার লেভারেজড হয়ে আছে, কালেকশন এফিসিয়েন্সিতে প্রবলেম হচ্ছে, এসব নিয়ে কোম্পানি বলছে। তার ফলে কি হচ্ছে, কোম্পানির মধ্যে কোম্পানির গ্রোথের গাইডেন্সটা কমিয়ে দিয়েছে। আর প্লাস কিছু কোম্পানির ডিসবার্সমেন্ট গ্রোথটা কমে গেছে। এইভাবে আপনাকে স্টাডি করতে হয়। আর আপনি যদি এনবিএফসির ক্যাপ্রি গ্লোবালকে দেখুন, ক্যাপ্রি গ্লোবালের কনকলের মধ্যে ক্যাপ্রি গ্লোবাল কোনো সমস্যার কথা বলেনি। আর দেখুন ডিসবার্সমেন্ট গ্রোথও লাগাতার বেড়ে যাচ্ছে। তাহলে আমি কোন স্টককে ভালো বলবো? ইন্ডিয়া শেল্টারকে খারাপ বলবো, ক্যাপ্রি গ্লোবালকে ভালো বলবো, কারণ ইন্ডিয়া শেল্টার আমার লোন বুকের গ্রোথের গাইডেন্সটাকে কমিয়ে দিয়েছে। ক্যাপ্রি গ্লোবাল কি করেছে, লোন বুক গ্রোথের গাইডেন্সটা Q3 দেশে বাড়িয়ে দিয়েছে। এভাবে আপনাকে কিন্তু সবসময় স্টকটাকে চিন্তা ভাবনা করতে হবে। শুধু স্টক প্রাইস পড়ে গেল মানেই আমি সেই বললাম এই কোম্পানিটার বিজনেস খারাপ হয়ে গেছে। ক্যাপ্রি গ্লোবালেরও স্টক প্রাইস পড়েছে, ইন্ডিয়া শেল্টারও পড়েছে, দুটোর মধ্যে ডিফারেন্স দেখুন। জ্যাগেলেরও স্টক প্রাইস পড়েছে, আবার টেম্বো গ্লোবালেরও পড়েছে। কিন্তু আমাদেরকে বিজনেসের ডিফারেন্সটা বুঝতে হবে, বিজনেসটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। যখন কোনো কোম্পানির সেলস গ্রোথ কমে যায়, কোম্পানির গাইডেন্স কমিয়ে দেয়, তার মানে কি সেই কোম্পানিটা খারাপের দিকে যাচ্ছে। আর যখন কোনো কোম্পানি সুপার বিজনেস করে যাচ্ছে, কোম্পানি ফিউচারে গাইডেন্স বাড়াচ্ছে, সেই স্টক শেয়ার প্রাইস ডাউন হয়ে যায়, 30%, 40% ডাউন হয়ে যায়, আমরা কিন্তু সেই স্টকটাকে খারাপ বলতে পারি না। তার মানে আপনি কোনো স্টকের উপরে কোনো ব্লাইন্ডলি কোনো ডিসিশন নিতে পারেন না। যে জ্যাগেল তো 40%, 50% ডাউন হয়ে গেছে, জ্যাগেল কোম্পানিটা খারাপ হয়ে গেছে, একে আর পোর্টফোলিওতে রেখে লাভ নেই। আর পিএন গাডগিলকে আপনি ডিফেন্ড করতে পারেন না যে পিএন গাডগিল এত ভালো কোম্পানি, এত Q3 দিয়ে এত সেলস গ্রোথ করেছে, কিন্তু পিএন গাডগিল খারাপ কেন বলা হচ্ছে? কারণ পিএন গাডগিল নিজের গাইডেন্সটাকে কমিয়ে দিয়েছে। কল্যাণেরও তো সেটা প্রচুর ডাউন হয়েছে, কিন্তু আমি কল্যাণকে খারাপ বলছি না, কারণ কল্যাণ নিজের গাইডেন্সটাকে কমায়নি। এভাবে আপনাকে প্রতিটা সেক্টরে যেন স্টকগুলোকে খারাপ বলবেন বা ভালো বলবেন, কোন স্টকে অ্যালোকেশন বাড়াবেন, কোন স্টকে অ্যালোকেশন কমাবেন, কোন স্টকটাতে একদম পোর্টফোলিও থেকে কেটে দেবেন, এটা ডিপেন্ড করবে। শেয়ার প্রাইস দেখে আপনি কোনো ডিসিশন নেবেন না। ডিসিশন নেবেন যে কোম্পানির বিজনেস কিভাবে করছে, কোম্পানির বিজনেসে কোনো সমস্যা হয়েছে কিনা, কোম্পানির ক্যাশ ফ্লোতে স্টেটমেন্ট নিয়ে কোম্পানি কি বলছে, কোম্পানির ফিউচার গ্রোথ নিয়ে কি বলছে, এভাবে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। না তো আপনি কোনো স্টককে হোল্ডই করতে পারবেন না। যদি একটা স্টক 30%, 40% ডাউন হয়ে যায়, 20% ডাউন হয়ে যায়, তাহলে আপনাকে স্টকটাকে পোর্টফোলিও থেকে আপনি তো ছেড়ে দেবেন স্টকটিকে। এইভাবে যদি কোনো স্টককে পোর্টফোলিও থেকে ছেড়ে দেন, তাহলে আপনি কোনোদিনও পোর্টফোলিওটাকে কনস্ট্রাক্টই করতে পারবেন না। আপনাকে একটি স্টককে ভালো বা খারাপ বলার আগে আপনাকে চিন্তা করতে হবে যে স্টকটার বিজনেসের মধ্যে কোনো সমস্যা হচ্ছে কিনা, ম্যানেজমেন্টের কোনো প্রবলেম হচ্ছে কিনা, কোম্পানি গাইডেন্স কমাচ্ছে কিনা, তাহলে আপনি স্টকের ডিফারেন্স নিজেই বুঝতে পারবেন। ইউটিউবে কে কি বললো, কোন ইনফ্লুয়েন্সার কি বললো, কোন স্টকের সম্বন্ধে ভালো বললো, কোন স্টকের সম্বন্ধে খারাপ বললো, সেটা থেকে প্রভাবিত হবেন না। কারণ ইনফ্লুয়েন্সারদের কাজই তাই, যখনই কোনো স্টক 20%, 30% ডাউন হয়ে যায়, তখন ওরা ওই স্টকটার সম্বন্ধে নেগেটিভ কথাবার্তা বলা শুরু করে। আর যখনই কোনো স্টক 20% বেড়ে যায়, তখনই সেই স্টকটার সম্বন্ধে ভালো বলা শুরু করে। আজ থেকে 1 থেকে 2 মাস আগেও সবাই স্কাই গোল্ড নিয়ে বলতো যে স্কাই গোল্ডের ক্যাশ ফ্লো নেগেটিভ, এর জন্য স্কাই গোল্ডের শেয়ার চলছে না। যেই দেখুন স্কাই গোল্ডের শেয়ারটা মোটামুটি কিছুটা শেয়ার প্রাইস মুভমেন্ট হয়েছে, এখন কিন্তু স্কাই গোল্ডের ক্যাশ ফ্লো নিয়ে কিছু বলছে না, এখন সবাই জ্যাগেলের ক্যাশ ফ্লো নিয়ে বলছে, কারণ জ্যাগেলের শেয়ারটা 50% ডাউন হয়ে গেছে। এইসব ইনফ্লুয়েন্সের কথা কিন্তু আপনি কোনো প্রভাবিত হবেন না। আপনাকে কোম্পানির অ্যাকচুয়ালি বিজনেসটাকে বুঝতে হবে যে কোম্পানির ফান্ডামেন্টাল কোনো প্রবলেম আছে কিনা, আর ম্যানেজমেন্ট কলে কি বলছে। যদি আপনি এভাবে অ্যানালাইসিস করেন, তাহলে আপনাকে দেখবেন আপনি আর কোনো ইউটিউবার বা কোনো ইনফ্লুয়েন্সারের কথা প্রভাবিত হবেন না। এভাবে আপনাকে প্রতিটা স্টকে কম্পেয়ার করতে হবে। একটা স্টককে ভালো বা খারাপ বলার আগে আপনাকে কম্পেয়ার করে বুঝতে হবে। আমি এই কথাগুলো কেন বললাম, আমাকে এইসব স্টক নিয়ে অনেকে কোশ্চেন হয়েছে, যেমন জ্যাগেল প্রিপেড বা টেম্বো গ্লোবাল বা ইপ্যাক প্রিফ্যাব বা ইন্ডিয়া শেল্টার, পিএন গাডগিল, এগুলো সবই এইসব স্টক নিয়ে আমি আলোচনা করি। কারণ আমাদের আমি যেসব সেক্টরকে ট্র্যাক করি, সেসব ট্র্যাক করা সেক্টরের মধ্যে কোম্পানিগুলো পড়ে। এরা সবাই হাই গ্রোথ ইঞ্জিন ছিল। এভাবে আমাকে বুঝতে হবে যে আপনাকে কোন স্টকটা খারাপ হয়ে গেল আর কোন স্টকটা ঠিকঠাক জায়গায় আছে। শেয়ার মার্কেটটা খুব শেয়ার মার্কেটে কোনো কিছু ফিক্সড নয়, এখানে খুব ফ্লেক্সিবল মার্কেট। আজকে যেটা বিজনেস আপনার ভালো লাগছে, সেটা 2 কোয়ার্টার পরে খারাপ হয়ে যেতে পারে। আজকে যে বিজনেসটা খারাপ মনে হচ্ছে, সেটা 2 কোয়ার্টার পরে ভালো হয়ে যেতে পারে। যেন আপনাকে রেগুলার ম্যানেজমেন্ট কি বলছে, আপনাকে ম্যানেজমেন্টকে ফলো করতে হবে।
তাহলে বুঝে যাবেন একটি স্টক ভালো এই মুহূর্তে একটু স্টকটি কোন জায়গায় আছে, ভালো জায়গায় রয়েছে না খারাপ জায়গায় রয়েছে। বুঝে গেল ব্যাপারটা আমি কি বলতে যাচ্ছি। থ্যাংক ইউ।